এই যে দুটো ফুটেজ প্রথমেই দেখালাম, এই ফুটেজ কিন্তু খুব সাধারণ ফুটেজ নয়, না হওয়ারই কথা। কারণ এখানে যে দুটো চরিত্র রয়েছে দুজনেই খুব গুরুত্বপূর্ণ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার ধনকুবের এবং ট্রাম্পের অতি ঘনিষ্ঠ মন্ত্রিসভার সদস্য ইলন মাস্ক। ইলন মাস্ক মানে কি? মানে টেসলা এবং স্টারলিংক। এই দুইয়ের মধ্যে স্টারলিংকের এতদিন প্রবেশ অধিকার ছিল না ভারতে, আর বৈদ্যুতিক গাড়ি টেসলার উপরে ছিল বিপুল শুল্ক, মানে কার্যত সেখানেও ছিল দুস্তর বাধা। কিন্তু বউ, বাচ্চা এবং বাচ্চাদের ন্যানি মানে দেখভালের লোকের সামনে ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের টপ অফিসিয়ালদের বসিয়ে খুব অনায়াসে কি ইলন মাস্ক গুরুত্বপূর্ণ একটা ডিল সেরে ফেলেছিলেন সেদিনই। আমেরিকায় যাওয়ার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেসলার উপরে শুল্কের হার 95% কমিয়ে দিয়েছিলেন। সুতরাং বাকি ছিল স্টারলিংক, যে কোম্পানির মাধ্যমে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেন ইলন মাস্ক। ইলন মাস্কের স্পেস এক্সের টেলিকম সেক্টরের ব্র্যান্ড স্টারলিংক। টেলিকম সেক্টরে কোনো বাইরের দেশের ইন্টারনেট সংযোগ ভারতের রাজনৈতিক সহযোগিতা ছাড়া একেবারেই সম্ভব নয়। জিও, এয়ারটেল এবং অন্যান্য টেলিকম সংস্থা তখন রীতিমতো হুমকি দিয়েছিল, কোনো নিলাম ছাড়াই যদি স্পেস স্পেকট্রাম এদেশে আসে তাহলে তারা আদালতে যাবে। কিন্তু মাস্ক নিলাম চাননি, তিনি বন্টন চেয়েছিলেন। ঠিক সেটাই হয়েছে। এই সময় মাস্কের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্বে ছিল মুকেশ আম্বানির জিও, কারণ এতে তাদেরই সবচেয়ে বেশি ক্ষতি হবে। আর এখন মুকেশ আম্বানির নাকের ডগায় ভারতী এয়ারটেলের মিত্তালরা স্টারলিংকের সঙ্গে ডিল সেরে নিলেন। সেই ডিলের কথা অবশেষে আমরা মাত্র 24 ঘন্টা আগে জানতে পেরেছি। ভারতের শেয়ার বাজারে এয়ারটেল একটি লিস্টেড কোম্পানি, সুতরাং এয়ারটেলকে সেখানে সমস্ত তথ্য জমা করতে হবে। সেখান থেকেই জানা গেছে এই খবরটি। কি সেই খবর? ভারতী এয়ারটেলকে দোসর করে ইলন মাস্কের স্টারলিংক ভারতের ইন্টারনেট জগতে প্রবেশ করার অনুমতি পেয়ে গেছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা বড় খবর। মানুষের হাতে হাতে এখন মোবাইল, আর সেখানে রয়েছে ইন্টারনেট। আফ্রিকার জঙ্গল থেকে পুরুলিয়ার গণ্ডগ্রাম মোবাইলের ইন্টারনেট সংযোগে সব এখন হাতের মুঠোয়। আর এই ডিলের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের কি কোনো সংযোগ আছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় যাওয়ার আগেই আমেরিকান পণ্যের উপর থেকে শুল্কের হার কমিয়ে দিয়েছিলেন। তখনই কি বোঝা গেছিল যে দুই দেশের কর্পোরেটের ট্রেড ওয়ারের মধ্যে ঢুকে পড়েছে বিশাল এক রাজনীতি। পলিটিক্যাল ওয়ার বা রাজনৈতিক যুদ্ধের সঙ্গে বাণিজ্য যুদ্ধের অনেক তফাৎ, কিন্তু এই যুদ্ধেও ভুগতে হয় সাধারণ মানুষকে, আর লাভ করেন ধনকুবেররা, মানে ক্যাপিটালিস্টরাই। আর এই বাণিজ্য যুদ্ধ বা ট্রেড ওয়ার আসলে শুরু হয়ে গেছে। সহজ ভাষায় ইন্টারনেটের যুগে এই আকাশপথের দখলদারি নিয়েই শুরু হয়ে গেছে মহাযুদ্ধ। আর এই যুদ্ধে কি কি বিপদে পড়তে পারি আমি, আপনি এবং গোটা দেশ, আজকের এই এপিসোডে আমি অত্যন্ত সরল ভাষায় আপনাদের কাছে তা আনতে চলেছি। অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই এপিসোডটি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে লাইক ও কমেন্ট করার মতো ছোট্ট কাজটি করতে ভুলবেন না, কারণ এটা করলেই ইউটিউব ভিডিওটিকে আরো মানুষের কাছে তুলে ধরবে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আকাশপথের দখলদারি বা ইন্টারনেটের সাম্রাজ্য বিস্তার নিয়ে বলার আগে একটা ছোট্ট তথ্য দিই। পৃথিবীর বিভিন্ন উন্নয়নশীল দেশ উন্নত দেশ থেকে অস্ত্র কেনে। লক্ষ কোটি ডলারের এই অস্ত্র কিনতে হয় নিজেদের সুরক্ষার জন্য, প্রতিবেশী রাষ্ট্র বা অন্য কোনো রাষ্ট্রের আক্রমণের সময় যাতে তাদের উপযুক্ত জবাব দেওয়া যায়, তার জন্যই এই বিপুল অস্ত্র কেনা হয়। গত 2 বছর ধরে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে, তাই অস্ত্র কেনার দিক থেকে ইউক্রেন এই মুহূর্তে পৃথিবীতে সবার আগে, অর্থাৎ অস্ত্র কেনা দেশের তালিকায় ইউক্রেন এখন 1 নম্বরে। রাশিয়া নিজেদের অস্ত্র নিজেরাই বানায়, তাই তাদের অন্য দেশ থেকে অস্ত্র কেনার বিশেষ প্রয়োজন পড়ে না। কিন্তু অস্ত্র কেনার তালিকায় 2 নম্বরে কোন দেশ? তথ্যটা জানলে চমকে যাবে। এই তালিকায় 2 নম্বরে রয়েছে ভারত। এবার এই অস্ত্র কেনা বেচার কারবারে কি নতুন কোনো হিসেব নিকেশ আসতে চলেছে? আর তার সঙ্গে যুক্ত হচ্ছে আকাশ দখলের লড়াই। কিরকম? ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের গরমাগরম বৈঠকে কি হয়েছিল
তা আমি আগের একটি এপিসোডে আপনাদের কাছে এনেছিলাম। আর এরপরেই ইলন মাস্ক হুমকি দিয়েছেন তিনি ইউক্রেনকে দেওয়া স্টারলিংকের নেট পরিষেবা বন্ধ করে দেবেন। এটি শোরগোল পড়ে গেছে ইউক্রেনে। জেলেনস্কিকেও হঠাৎ সুর নরম করতে দেখা গেছে এই একটি কারণে, কারণ ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যাওয়া মানে দেশের অর্থনীতি ও তথ্য আদান প্রদানের ব্যবস্থাটা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে যাওয়া। গোলা বারুদ যে ক্ষতি করতে পারে না, তার থেকে অনেক বড় ক্ষতি করে এই নেট পরিষেবার বিপর্যয়। আপনারা আঁচ করতে পারছেন এক বেলা নেট পরিষেবা বন্ধ থাকলে দেশের কি অবস্থা হতে পারে। ব্যাংক, ডাক, সেনা, স্বাস্থ্য সব পরিষেবা বন্ধ হয়ে গেলে দেশ কার্যত অচল হয়ে যাবে। এবার এর সঙ্গে রাজনীতি যুক্ত করে ভাবতে শুরু করুন। বুঝতে পারছেন, অস্ত্রের 1 নম্বর ক্রেতা হয়েও ইউক্রেনের কিন্তু খুব একটা লাভ হয়নি। অর্থাৎ অস্ত্র থাকলেই এখন আর যুদ্ধে যেতে যায় না। এর জন্য দরকার ইন্টারনেট। তা না থাকলে ভয়ঙ্কর বিপদ, আবার থাকলেও বিপদ। মানে সেটা কার কাছ থেকে নিচ্ছি সেটা কিন্তু বড় কথা। মানে মোদ্দা কথা, তথ্যের আদান প্রদান ও দেশের নেট পরিষেবার উচ্চ মানের উপর নির্ভর করে একটি দেশের অর্থনীতি থেকে প্রতিরক্ষা সবকিছুই। তাই ইন্টারনেট কতটা গুরুত্বপূর্ণ তার বলার অপেক্ষা রাখে না। এই আকাশপথের দখলদারি নিয়েই আমাদের দেশেও এখন শুরু হয়ে গেছে এক অভূতপূর্ব যুদ্ধ। এই যুদ্ধটা শুরু হয়েছিল আমাদের দেশের মধ্যেই, আর সেখানেই একটা বড়সড় ভুল করে ফেলেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিরকম তা এবার আপনাদের সামনে আনব। 2016 জিও যখন 4G পরিষেবা নিয়ে বাজারে এলো, তখন শাহরুখ খান, সলমান খান, আমির খান বা অমিতাভ বচ্চন নয়, একেবারে খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা গিয়েছিল জিওর প্রচারে। ভারতের কোন প্রধানমন্ত্রীকে এর আগে বেসরকারি সংস্থার হয়ে বিজ্ঞাপন করতে দেখা যায়নি। বিশেষ করে সরকারের নিজেরই যখন বিএসএনএল এর মতো একই পরিষেবা দেওয়ার যোগ্য সংস্থা হাতে রয়েছে। এই সময় আমাদের প্রধানমন্ত্রীর হাত ধরে জিও, বিএসএনএল তো বটেই, এয়ারটেল, ভোডাফোন সহ অন্য সংস্থার ভিত নড়িয়ে দিয়েছিল। এবং এই যুদ্ধে মুকেশ আম্বানির জিও একাই 100 হয়ে গত কয়েক বছর ধরে ভারতের টেলিকম পরিষেবার কারবার সিংহ বিক্রমে শাসন করে গেছে। এয়ারটেল বা অন্য সংস্থা শুধু পিছিয়ে পড়েছে। একই সঙ্গে সরকারি সংস্থা বিএসএনএল একেবারে বিপর্যস্ত হয়ে গেছে। বিএসএনএল কে মেরে জিওর উত্থান নিয়ে বহু বিশেষজ্ঞ ইতিমধ্যে নানা অভিযোগ করেছেন। কিন্তু কর্পোরেট জগতের সঙ্গে মোদী সরকারের যে নেক্সাস বা তালমিল, তাতে এইসব অভিযোগ বিন্দুমাত্র আঁচড় কাটতে পারেনি। আমাকে এর মধ্যে একজন লিখেছেন তাকে জিও কি করে বাড়তি টাকার জন্য হেনস্থা করেছে। আমরা সবাই এরকম বাড়তি চার্জ দিতে গিয়ে হয়রান হচ্ছি। কিন্তু এখন তো আর কিছু করার নেই, কারণ আমাদের সরকার কোনো বিকল্প রাখেনি। মানে বিএসএনএল এখন কার্যত প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে, বা বলা যায় অন্য ধনকুবেরদের তহবিল বাড়ানোর জন্য বা তাদের কাছ থেকে টেম্পো ভরে ভরে মাল নেওয়ার জন্য বিএসএনএল এর ত্রুটি টিপে মেরে ফেলা হয়েছে। নেহরুকে উঠতে বসতে গালাগালি করলেও সরকারি সংস্থা বা পিএসইউ যে কতটা দরকার এখন আমরা তা প্রতিনিয়ত বুঝতে পারছি। এই এপিসোডটি শেষ পর্যন্ত দেখলে তা আরো স্পষ্ট হবে, কারণ এখন বিপদটা কিন্তু শুধু আমার আপনার মধ্যে সীমাবদ্ধ নেই, বিপদটা এখন আরো বড় মাপের। মুকেশ আম্বানি বা তার সংস্থা রিলায়েন্সের সঙ্গে বিজেপি বা শাসক দলের ঘনিষ্ঠতা তৈরি হয়েছে অনেকদিন আগেই, কিন্তু গৌতম আদানির উদয় এবং উত্থানের পরে রিলায়েন্সের সঙ্গে কিছুটা কি দূরত্ব তৈরি হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর? আমি আগেও বলেছি, আদানিরা যদি মোদীর সুয়োরানি হয়, আম্বানিরা কিন্তু দুয়োরানি। আর এবার এই অঙ্কটা মেলাতে থাকুন। এয়ারটেলকে সঙ্গী করে স্টারলিংকের ভারতে আগমনে গৌতম আদানির কিন্তু একটি পয়সাও ক্ষতি হবে না, কিন্তু বিরাট সমস্যায় পড়তে চলেছে জিও। এই মুহূর্তে ভারতে জিওর গ্রাহক সংখ্যা 47 কোটি। এয়ারটেল বা ভোডাফোন এর থেকে অনেক অনেক পিছিয়ে, অর্ধেকেরও কম তাদের গ্রাহক। কিন্তু স্টারলিংকের পরিষেবা এমনই যে কোনো গণ্ড গ্রামে, সমুদ্রের মাঝে, দুর্গম পাহাড়েও এই নেট পরিষেবা পাওয়া যায়। মানে এতে টাওয়ার বসানোর ঝক্কি থাকে না, সরাসরি স্যাটেলাইট থেকে একটি যন্ত্রের মাধ্যমে তা আপনার মোবাইলে বা অন্য ডিভাইসে ঢুকবে। স্টারলিংক একেবারে আধুনিক
উপগ্রহ মারফত তাদের পরিষেবা দেবে মরুভূমি, সাগর বা পাহাড়ের চূড়াতেও। এই পরিষেবায় ভারতীয় গ্রাহকদের অর্থনৈতিক দিক থেকে সুবিধা হতে পারে, কারণ এর মধ্যেই মাস্কের বিপুল সংখ্যক স্যাটেলাইট বা উপগ্রহ পৃথিবীর খুব কাছের অক্ষে ঘুরতে শুরু করেছে। এছাড়া প্রথম সব সংস্থাই গ্রাহকদের নানা ছাড় দিয়ে থাকে। প্রথম কিছুদিন জিও তো তাদের পরিষেবা ফ্রি বলে ঘোষণা করেছিল। তখন জিওর ফ্রি পরিষেবায় দিশাহারা হয়ে গিয়েছিল বিএসএনএল, এয়ারটেল এবং ভোডাফোনের। সরকারের কাছে এর বিরুদ্ধে অভিযোগ করেও কোনো ফল হয়নি। এখন এয়ারটেলের তরফ থেকে তারই বদলা নেওয়ার দিন কি আসতে চলেছে? এবার আমরা আসব আরো একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই বেসরকারি আকাশযুদ্ধে কোন রাষ্ট্র ব্যবস্থা কি নিরাপদ থাকতে পারে? ইলন মাস্ক যেভাবে ইউক্রেনকে হুমকি দিয়ে পরিষেবা বন্ধ করার কথা বলেছেন, তার মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে এই সংশয়ের বীজ। এটা কিন্তু পরিষ্কার, ইলন মাস্কের হাতে এদেশের ইন্টারনেট পরিষেবার চাবিকাঠি এসে গেলে ভারতের অর্থনীতি এবং সামরিক ব্যবস্থায় এবং একই সঙ্গে তথ্য আদান প্রদানে কোনো গোপনীয়তাই আর থাকবে না। আজ তিনি ইউক্রেনের বেয়ারা রাষ্ট্রপ্রধানকে হুমকি দিয়ে নরম পথে আনতে বাধ্য করছেন, আর আমাদের প্রধানমন্ত্রী তো জেলেনস্কির মতো পাল্টা হুঁশিয়ারি দেওয়ার কথা এখনো ভাবতেই পারেননি। তাহলে কি হবে? নেহরুকে গালি দিলে কি সমাধান হবে? তিনি তার সময় ভেবেছিলেন রাষ্ট্রের সার্বভৌমিত্বের সঙ্গে যুক্ত এই সব পরিষেবা কিছুতেই বেসরকারি হাতে ছাড়া যাবে না। আর নিজস্ব যোগাযোগ ব্যবস্থা না থাকলে যে কোনো যুদ্ধেই জেতা যায় না, তা যারা একটু ইতিহাস পড়েছেন, শেরশাহের কথা পড়েছেন, তারাই জানেন। আমেরিকায় ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের রাজনৈতিক বোঝাপড়া একেবারে খোলাখুলি। টুইটার থেকে ডোনাল্ড ট্রাম্পকে চিরকালের জন্য বহিষ্কার করার পর ইলন মাস্ক এগিয়ে এসে টুইটার কিনে নিয়ে এক্স হ্যান্ডেল নাম দিয়েছেন এবং সেখানে খোলাখুলি তিনি ট্রাম্পের হয়ে প্রচারও করেছেন, ট্রাম্পের উপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নিয়েছেন। গত কয়েকদিন ধরেই ট্রাম্প যেভাবে হুমকি দিচ্ছিলেন, তাতে একটা ব্যাপার পরিষ্কার হয়ে গিয়েছিল, তিনি কোথাও না কোথাও নরেন্দ্র মোদীর দুর্বলতার জায়গাটা ধরে ফেলেছেন। অনেকেই বারবার বলছেন আদানি সেই দুর্বলতার জায়গা, অনেকে আবার বলছেন শুধু আদানি নয়, আরো আছে। তা সে যাই হোক না কেন, এই দুর্বলতার ছিদ্র দিয়েই কি কালসর্প প্রবেশ করছে ভারতের আকাশে, যার ফলে ভারতকে এবার পুরোপুরি হাতের মুঠোয় এনে ফেলতে পারবেন ট্রাম্প এবং ইলন মাস্ক। একসময় সরকারি সংস্থা বিএসএনএল কে মেরে নিজের লোক মুকেশ আম্বানির জিওকে তুলে খেলা শুরু করেছিলেন নরেন্দ্র মোদী। এখন কি সেই খেলাতেই জিওকে মেরে মাস্ককে ঢুকিয়ে গোটা দেশকে হাতের মুঠোয় আনতে চলেছেন ট্রাম্প? আর তার মূল্য এবং ক্ষতি কি চোকাতে হবে আমাদের আমজনতাকে এবং দেশের সার্বভৌমত্বকে। তার অশনি সংকেত কিন্তু দেখা যাচ্ছে। আর ভারতের দুর্বল রাজনৈতিক নেতৃত্ব এবং তাদের ভুলই কি এর জন্য দায়ী? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরো ভিডিও পেতে এবং স্বাধীন সাংবাদিকতাকে বাঁচিয়ে রাখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন। আর আমার সব ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 29 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপও নিতে পারেন। যদি কখনো মনে হয় মেম্বারশিপ থেকে সহজে বেরিয়ে যাওয়ার সুযোগও রয়েছে। সীমিত সামর্থ্য করা আমার এই ভিডিওগুলো আরো মানুষের কাছে পৌঁছে দিলেই আমার পরিশ্রম সার্থক হবে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।